মস্ত বড় অজগরের মতো সড়কটা। একেবেঁকে চলে গেছে বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখান দিয়ে। মোগলাই সড়ক। লোকে বলে, মোগল বাদশাহ আওরঙ্গজেবের হাতে ধরা পড়বার ভয় শাহ সুজা যখন আরাকান পালিয়ে যাচ্ছিল তখন যাবার পথে কয়েক হাজার মজুর খাটিয়ে তৈরি করে গিয়েছিল এই সড়ক। দুপাশে তার অসংখ্য বটগাছ, অসংখ্য শাখা প্রশাখা বিস্তার করে সগর্বে দাঁড়িয়ে রয়েছে সেই দীর্ঘকাল ধরে। ওরা এই সড়কের চিরন্তন প্রহরী। কুমিল্লা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কুমিল্লা, মাঝে মাঝে ধান ক্ষেত সরে গেছে দূরে। দুধারে শুধু অফুরন্ত জলাভূমি, অথই পানি। শেওলা আর বাদাবনের ফাঁকে ফাঁকে মাথা দুলিয়ে নাচে অগণিত শাপলার ফুল। ভোর হতে আশেপাশের গায়ের ছেলে বুড়োরা ছুটে আসে এখানে। এক বুক পানিতে নেমে শাপলা তোলে ওরা। হইহুল্লোড় আর মারামারি করে কুৎসিত গালাগাল দেয় একে অন্যকে। বাজারে দর আছে শাপলার, এক অ্যাটি 4 পয়সা করে। কিন্তু এমনও অনেকে এখানে শাপলা তুলতে আসে, বাজারে বিক্রি করে পয়সা রোজগার করা যাদের ইচ্ছে নয়। মন্টু আর টুনি ওদেরই দলে। ওরা আসে ধলপোহরের আগে, যখন পূর্ব আকাশের শুকতারা ওঠে। তার ঈষৎ আলোয় পথ চিনে নিয়ে চুপি চুপি আসে ওরা। রাতে শিশির ভেজা ঘাসের বিছানা মারিয়ে ওরা আসে ধীরে ধীরে। টুনি ডাঙ্গায় দাঁড়িয়ে থাকে, মন্টু নেমে যায় পানিতে। তারপর অনেকগুলো শাপলা তুলে নিয়ে অন্য সবাই এসে পড়ার অনেক আগে সেখানে থেকে সরে পড়ে ওরা। পরীর দিঘির পাড়ে দুজনে কিছুক্ষণ বিশ্রাম নেয়। শাপলার গায়ে লেগে থাকা আঁশগুলো বেছে পরিষ্কার করে। মন্টু বলে, বুড়ো যদি জানে তোমারে আমারে মাইরা লাফাইব। টুনি বলে, ইস, বুড়ার নাক কাইটা দিমু না। নাক কাটলে বুড়ো যদি মইরা যায়। মইরলে তো বাঁচি। বলে ফিক করে হেসে দেয় টুনি, বলে, পাখির মতো উইরা আমি বাপের বাড়ি চইলা যামু। বলে আবার হাসে সে হাসি আশ্চর্য এক সুর তুলে পরীর দিঘির চারপাড়ে প্রতিধ্বনিত হয়। এ দিঘি এককালে এখানে ছিল না। আশেপাশের গায়ের ছেলে বুড়োদের প্রশ্ন করলে তারা মুখে মুখে বলে দেয় এ দিঘির ইতিহাস। কেউ চোখে দেখেনি, সবাই শুনেছে। কেউ শুনেছে তার বাবার কাছ থেকে, তার বাবা জেনেছে তার দাদার কাছ থেকে, আর তার দাদা শুনেছে তারও দাদার কাছ থেকে। সে অনেক বছর আগে। তখন গ্রাম ছিল না, সড়ক ছিল না, কিছুই ছিল না এখানে। শুধু মাঠ, মাঠ আর মাঠ। সীমাহীন প্রান্তর। বৈশাখী পূর্ণিমার রাতে পরীরা নেমে আসতো এই পৃথিবীতে। ওরা নাচতে, গাইতো, খেলতো। লাল পরী, নীল পরী আর সবুজ পত্নী। পরীদের অনেকের নামও জানা আছে এই গায়ের লোকের। পুঁথিতে লেখা আছে সব। একদিন হঠাৎ পরীদের খেয়াল হলো, একটা দিঘি কাটবে। যার পানিতে মনের আনন্দে তার কাটতে পারবে ওরা। ডুব দিয়ে পানি ছিটিয়ে ইচ্ছে মতো হইহুল্লোড় করতে পারবে। যেই চিন্তা সেই কাজ। আকাশ থেকে খন্তা কোদাল আর মাটি ফেলবার ঝুড়ি নিয়ে এলো ওরা। বৈশাখী পূর্ণিমার রাত। রূপালী জোছনার স্নিগ্ধ আলোয় ভরে ছিল এই সীমাহীন প্রান্তর। দক্ষিণের মৃদু বাতাস মুখরিত হয়ে উঠেছিল পরীদের হাসির শব্দে, কথায়, গানে আর কাজে। রাত ভোর হবার আগে দিঘি কাটা হয়ে গেল। পাতাল থেকে কলকল শব্দে পানি উঠে ভরে গেল দিঘি। সেই দিঘি, তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম। এক নয়, অনেক। গভীর রাতে ধপাস ধপাস টেকির শব্দে গমগম করে গ্রামগুলো। জোড়া বউকে টেকির উপরে তুলে দিয়ে রাত জেগে ধান ডানে বুড়ো মকবুল। পিদিমের শিখাটা ডেকির তালে তালে মৃদু কাঁপে। মকবুল ধমকে উঠে বউদের, কি গায়ে শক্তি নাই? এত আস্তে কেন? আরো জোরে চাপ দাও না। এমনভাবে গর্জে উঠে মকবুল, যেন ক্ষেতের লাঙ্গল ফেলতে গিয়ে রোগী। লিলিকে গরু জোড়াকে ধমকাচ্ছে সে। খুব হট হট। আরো জোরে, আরো জোরে। ধমক খেয়ে ঠেকিতে আরো জোরে চাপ দেয় ওরা। টুনি আর আমেনা। পাশের বাড়ি থেকে আম্বিয়ার গান শোনা যায়। স্বপ্নে আইলো রাজার কুমার, স্বপ্নে গেল চইলারে। দুধের মতো সুন্দর কুমার কিছু না গেল বইলারে। ঢেকিতে চড়লেই গান গাওয়ার শখ চাপে আম্বিয়ার। 17-18 বছর বয়স হয়েছে, কিন্তু এখনো বিয়ে হয়নি ওর। এতসাদ দেহের খাঁচে খাঁচে দুরন্ত যৌবন, আটহাতি শাড়ির বাঁধন ভেঙে ফেটে পড়তে চায়। চেহারায় মাধুর্য আছে। চোখ জোড়া বড় বেশি তীক্ষ্ণ। ঢেকিতে চড়লে টেকিকে আর সুখ দেয় নাও। এত দ্রুত তালে ধান ভানতে থাকে, মনে হয় টেকিটাই বুঝি ফেটে চৌচির হয়ে যাবে। ধান ভানা শেষ হলে গায়ে দর দর ঘাম নামে ওর। একটা চাটাইয়ের ওপর লম্বা হয়ে শুয়ে জোরে শ্বাস নেয় আম্বিয়া। ঢেকির পাশে বসে এই মুহূর্তে বারবার আম্বিয়ার কথা মনে পড়ছিল বুড়ো মকবুলের। দাঁত মুখ খিচে বউদের আবার ধমক মারল, ও শুনছুনি, আম্বিয়া কেমন ধপাস ধপাস কইরা ধান বাইনতাছে। আর তোরা, কিছু না, বলে বার কয়েক মাটিতে থুতু ফেলল মকবুল। বা হাতে কপালের ঘামগুলো মুছে নিল সে। দাওয়ার ওপাশে পিদিম হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল ফকিরের মা। সেখানে থেকে বলল, আহা, মকবুল, বউগুলোরে বুঝি এই রাতের বেলাও আর শান্তি দিবি না তুই? সারাদিন তো খাটাইছস, এখন দুপুর রাইতেও? বলে টুনি আর আমেনার জন্য আফসোস করতে করতে নিজের ঘরে চলে গেল ও। এ বাড়িতে মোট 8 ঘর লোকের বাস। সামনে নুয়ে পড়া ছোট ছোট ঘরগুলো একটার সঙ্গে একটা লাগানো। বাঁশের তৈরি। বেড়ার ভাঙ্গা অংশগুলো তালপাতা দিয়ে মোড়ান। চালার স্থানে স্থানে খড়কুটো উঠে ফুটো হয়ে গেছে। দিনের সূর্য আর রাতের চাঁদ এসে একবার করে সে ফুটো দিয়ে উকি মেরে যায় ঘরের ভেতরে। আম, কাঁঠাল, পাটি পাতা আর বেতাক বনে ঘেরা বাড়ির চারপাশ। মাঝে মাঝে ছোট বড় অনেকগুলো সুপুরি আর নারকেল গাছ লাগানো হয়েছে অনেক আগে। একটা খেজুর গাছও ছড়িয়ে রয়েছে এখানে সেখানে। ছোট পুকুর। পুকুরে শিং কই আর মাগুর মাছের কমতি নেই। দিনরাত শব্দ করে খাই দেয় ওরা।
পানিটাকে সারাক্ষণ খোলাতে করে রাখে। সামনে মাঝারি উঠোন। শীত কিংবা গ্রীষ্মে শুকিয়ে একরাশ ধুলো জমে। বর্ষায় এক হাঁটু কাদা। কাদার ওপর ছোট ছোট ব্যাঙ এসে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। হাঁস কি মোরগ দেখলেই তারা করে ওদের। ধরে ধরে মারে। পূবের সারে উত্তরের ঘরটা মকবুলের। বাড়ির অন্য সবার চেয়ে ওর অবস্থাটা কিছু ভালো। মকবুল 3 বিয়ে করেছেন। 3 বই বেঁচে আছে ওর। বড় বউ আমেনা। কালো মোটা আর বেটে। বয়স প্রায় 30-এর কোঠায় পৌঁছেছে এবার। খুব ঘন ঘন কথা বলে। কথা বলার সময় পোকায় খাওয়া দাঁতের ফাঁক দিয়ে থুতু ছিটিয়ে সামনের লোকগুলোকে ভিজিয়ে দেয়। পারিবারিক কলহ বাঁধলে তল্পিতল্পা গুটিয়ে বাপের বাড়ি চলে যাবার হুমকি দেখায়। মেজো ফাতেমা। দেখতে রোগা, হ্যাংলা আর লম্বা। বছরে 3 মাস পেটের অসুখে ভোগে। 6 মাস বাপের বাড়িতে কাটায়। বয়সের হিসেবটা সে নিজেও জানে না। কেউ 15 বললেও সাই দেয় না। 25 বললেও মেনে নেয়। সবার ছোট টুনি। গায়ের রং কালো। ছিপছিপে দেহ। আয়াত চোখ। বয়স তার 13-14-র মাঝামাঝি। সংসার কাকে বলে সে বোঝে না। সমবয়সী কারো সঙ্গে দেখা হলে সবকিছু ভুলে গিয়ে মনের সুখে গল্প জুড়ে দেয়। আর হাসে। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দেয় টুনি। বুড়ো মকবুলের পরিবারে আরো একজন আছে। নাম তার হিরণ। ও তার বড় মেয়ে। বড় বউয়ের সন্তান। এবার 10 ছেলে 11-য় পড়ল সে। এখন থেকে মকবুল ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। 2-এক জায়গায় এর মধ্যে সম্বন্ধ পাঠিয়েছে সে। বড়, মেজো আর ছোট এই 3 বউ নিয়ে মকবুলের সংসার। 3 বউকে বসিয়ে খাওয়ানোর মতো জমিজমা নেই ওর। আসলে বউদের আয় দিয়ে চলে ও। বড় 2 বউ দিব্যি আয় করে। বাজার থেকে পাতা কিনে এনে দিয়েই খালাস মকবুল। 2 বউ মিলে একদিনে 3-4টে চাটাই বুনে শেষ করে। মাঝে মাঝে টুনিও বসে পড়ে ওদের সঙ্গে কাজ করে। চাটাইগুলো বাজারে বিক্রি করে লাভের অংশ দিয়ে পেঁয়াজ, লঙ্কা, পান সুপুরি কেনে মকবুল। ফসলের দিনে সবাই যখন গরু দিয়ে ধান মারায় তখন 3 বউকে লাগিয়ে ধান মারানোর কাজটা সেরে ফেলে ও। বর্ষা পেরিয়ে গেলে বাড়ির উপরে যে ছোট জমিটা রয়েছে তাতে 3 বউকে কোদাল হাতে নামিয়ে দেয় মকবুল। নিজেও সঙ্গে থাকে। মাটি কুপিয়ে কুমড়ো আর শিমের গাছ লাগায়। দুবেলা জল ঢেলে গাছগুলোকে তাজা রাখে। সুখ আছে আবার সুখ নেই মকবুলের জীবনে। 3 বউ যখন ঝগড়া বাঁধিয়ে চুল ছেঁড়ার লড়াই শুরু করে তখন বড় বিষাদ লাগে ওর। হাতের কাছে যা পায় তাই দিয়ে 3 জনকে সমানে মারে সে। কাউকে ছাড়াছাড়ি নেই। মকবুলের পাশের ঘরটা ফকিরের মার। তার পাশেটা আবুলের। তার পাশে থাকে রশিদ। পাশাপাশি 3টে ঘর। সবার দক্ষিণের যে ঘরটা সবার চেয়ে ছোট, ওটায় থাকে মন্ত। একা মানুষ। বাবা মা ভাইবোন কেউ নেই। বাবাকে হারিয়েছে ও জন্মের মাসখানেক আগে। মাকে 10 বছর বয়সে। লোকে বলে মনু নাকি বড় একুয়ে আর বদমেতেছি। স্বভাবটা ঠিক জানোয়ারের মতো। টুনি বলে অমন মাটির মানুষ নাকি এ জন্মে আর দেখেনি সে। আহা অমনটি আর হয় না। ওপাশে আর কোন ঘর নেই। পশ্চিমের সারে দক্ষিণের ঘরটা মনুর। তার পাশে থাকে সুরত আলী। তার পাশে গনু মোল্লা। গনু মোল্লা নির্ভেজাল মানুষ। কারো সাথেও থাকে না। পাঁচেও না। জমি জমা নেই। চাষবাসের প্রশ্ন উঠে না। সারাদিন খোদার এবাদত করে। যেখানে যায় তছবির ছোড়াটা হাতে থাকে তার। আপন মনে তছবি পড়ে। দিঘিকে কেন্দ্র করে এই গ্রাম। কখন কোন যুগে পত্তন ঘটেছিল এই গ্রামের কেউ বলতে পারবে না। কিন্তু এ বাড়ির পত্তন বেশি আগে নয়। 80 কি খুব জোর 90 বছর হবে। সেই 23 সনের বন্যা। অমন বন্যা 2-4 জন্য কেউ দেখেনি। মাঠ ভাসলো, ঘাট ভাসলো বাড়ির উঠান। ঘর আসলো বাড়ি ভাসলো, ভালো কাজের কুশান। কিছু বাদ নেই। ঘরবাড়ি গোয়াল গরু সব। এমনকি মানুষও ভাসলো। জ্যান্ত মানুষ। মরা মানুষ। তাল গাছের ডগায় জায়ালান বাবুই পাখির বাসায়ও কিছুকালের জন্য পরম নিশ্চিন্তে ঘর বেঁধেছিল পুঁটি মাছের ঝাঁক। রহমতগঞ্জ কুলাউড়া নিজামপুর ভেসে সব একাকার হলো। বুড়ো কাশেম শিকদার ছিল কুলাউড়ার বাসিন্দা। বুড়ো আর বুড়ি। ছেলেপিলে ছিল না ওদের। মাটির নিচেতে রাখা টাকা ভরা কলসিটা বুকে জড়িয়ে ধরে বানের জলে ভাসান দিল বুড়ো আর বুড়ি। কলা গাছের ভালায় 4 দিন 4 রাত। খাওয়া নেই, দাওয়া নেই। একেবারে উপোস। তেষ্টায় বুকের ছাতি ফেটে যাবার উপক্রম। বেলা ভাসছে আর ভাসছে। অবশেষে এসে ঠেকল এই দিঘির পারে। লাল পরীর নীল পরী আর সবুজ পরীর দিঘি। ছোটখাটো একটা পাহাড়ের মতো উঁচু যার পার। গ্রামটা পছন্দ হয়ে গেল কাশেম শিকদারের। কলসি থেকে টাকা বের করে 2-4 বিয়ে জমি কিনে ফেলল সে। গোড়াপত্তন হলো এ বাড়ির। বাড়ির চারপাশে আম কাঁঠাল সুপুরি আর নারকেলের গাছ লাগালে কাশেম শিকদার। পুকুর কাটল। ভিটে বাঁধল। পছন্দ মতো ঘর তুলল বড় করে। কিন্তু মনে কোন শান্তি পেল না সে। ছেলেগুলো নেই। মারা গেলে কে দেখবে এত বড় বাড়ি। মাঝে মাঝে চিন্তায় এত বিভোর হয়ে যেত যে খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না তার। বুড়ি সমীরণ বিবি লক্ষ্য করতেন সব। বুঝতেন কোন স্বামীর মনে সুখ নেই, চোখে ঘুম নেই, আহারের রুচি নেই। মনে মনে তিনিও দুঃখ পেতেন। তারপর
একদিন জলভরা চোখে স্বামীর পাশে এসে দাঁড়ালেন সমীরণ বিবি। আস্তে করে বললেন, তুমি আর এক নিকা কর। বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছিল তার। দুগুণ বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছিল। তবু স্বামীকে নিজ হাতে সাজিয়ে দিলেন সমীরণ বিবি। হাতে মেহেদি দিলেন, মাথায় পাগড়ি পরালেন। ঘরটা লেপে মুছে নিয়ে নিজ হাতে বিছানা পাতলেন স্বামী আর তার নতুন বিয়ে করা বউয়ের জন্য। আদর করে হাত ধরে এনে শোয়ালেন তাদের। নতুন বউয়ের কাঁচা হলুদ ঝলসানো দেহের দিকে তাকাতে সাহস পেলেন না সমীরণ বিবি। ছটে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। ছুরির তীক্ষ্ণ ফলা দিয়ে কে যেন তখন কলজেটা কুটি কুটি করে কাঁদছিল তার। নিজেকে আর বেঁধে রাখতে পারলেন না তিনি। পুকুর পাড়ে দুত্রা ফুলের সমারোহ। গুনে শুনে 4টে ফুল হাতে নিলেন। তারপর ধীরে ধীরে সেগুলো মুখে পুরে দিয়ে নীরবে ঘুমিয়ে পড়লেন। দিঘির পাড়ে উঁচু টিপির মতো তার কবরটা আজও চোখে পড়ে সবার আগে। ধপাস ধপাস ঠেকির শব্দে গমগম শিকদার বাড়ি। ঘুমে ঢুলু ঢুলু বউ দুটোর গা বেয়ে দরদর ঘাম নামে। এতক্ষণে রীতিমতো হাঁপিয়ে উঠেছে ওরা। অ্যাচলটা কাঁধের ওপর থেকে নামিয়ে নিয়ে সামনে হাত রাখার বাঁশের ওপরে গুটিয়ে রেখেছে দুজনে। মাঝে মাঝে তুলে নিয়ে বুক আর গলার ঘাম মুছে নিচ্ছে। ঘামে কাপড়টা চপ চপ করছে ওদের। সেদিকে খেয়াল নেই মকবুলের। ও ভাবছে অন্য কথা। বাড়ির ওপরের জমিটাতে লাঙ্গল না দিলে নয়। অথচ হাল যে একটা ধার পাবে সে সম্ভাবনা নেই। লাঙ্গল অবশ্য যা হোক একটা আছে ওর। অভাব হলো গরুর। গরু না হলে লাঙ্গল টানবে কিসে? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? মকবুল ভাবল, বউ দুটোকে লাঙ্গলে জুড়ে দিয়ে দূরেটা ঠিক হবে না। লোকে গালাগাল দেবে ওকে। বলবে, দেহ বউ দুইটা দিয়ে লাঙ্গল টানায়। তার চেয়ে এক কাজ করলে কি ভালো হয় না? না, বউদের দিয়েই লাঙ্গল টানাবে সে। দিনে নয়, রাতে। বাইরের কোন লোকে দেখবার কোন ভয় থাকবে না তখন। বউরা অবশ্য আপত্তি করতে পারে, কিন্তু ওসব পরোয়া করেন না মকবুল। মুফত বিয়ে করেনি সে। পুরো 4-4টে টাকা মোহরানা দিয়ে একটা বিয়ে করেছে। হু, ভাবছিল আর সোনারং ধানগুলো ঢেকির নিচে ঠেলে দিচ্ছিল মকবুল। হঠাৎ একটা তীব্র আর্তনাদ করে হাতটা চেপে ধরলে সে। অসতর্ক মুহূর্তে ঢেকিটা হাতের ওপরে এসে পড়েছে ওর। আল্লাহরে বলে মুখ বিকৃত করল মকবুল। টুনি আর আমেনা এতক্ষণে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল ঢেকির উপর। ঘোর কাটতে ছুটে নেমে এলো ওরা। ওদের কাছে এগিয়ে আসতে দেখে ওদের গায়ের ওপরে থুতু ছিটিয়ে দিল মকবুল, দূরই আমার কাছ থাইকা। বলতে গিয়ে অসহ্য যন্ত্রণায় দাঁতে দাঁত চাপালো মকবুল। আমেনা বলল, দেহ কারবার, নিজের দোষে নিজে দুঃখ পাইল আর এখন আমাগরে গালি দেয়। আমরা কি করছি? তোরা আমার সঙ্গে শতামি করছ। বলতে গিয়ে কেঁদে ফেলল মকবুল। তোরা দুই সতিনে ইচ্ছা কইরা আমার হাতে ডেকে ফালাইছ। তোরা আমার দুশ্মন। হ্যাঁ, দুশ্মনই তো। দুশ্মন ছাড়া আর কি? কাপড়ের অ্যাচল দিয়ে মুখের ঘাম মুছল আমেনা। টুনি এগিয়ে গেল ওর ফুলো হাতে একটা ভিজে নাড়া বেঁধে দেওয়ার জন্য। লাফিয়ে 3 হাত পিছিয়ে গেল মকবুল। দরকার নাই, দরকার নাই। অত সোয়াগের দরকার নাই। বলে একখানা সরু কাঠের টুকরো নিয়ে ওর দিকে ছুঁড়ে মারল মকবুল। বিষ উঠছে নাহিবুরার। এমন করতাছে কেন? চাপা রোষে গোজগোজ করতে করতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো টুনি। খোলা আকাশের নিচে এসে দাঁড়াতে ঠান্ডা বাতাসে দেহটা জুড়িয়ে গেল ওর। হঠাৎ মনটা খুশিতে ভরে উঠল। উঠোন থেকে মন্তুর ঘরের দিকে তাকালো ও। একটা পিদিম জ্বলছে সেখানে। একবার চারপাশে দেখে নিয়ে মন্তুর ঘরের দিকে এগিয়ে গেল টুনি। মাচানের ওপর থেকে কথা বালিশ নামিয়ে নিয়ে শোবার আয়োজন করছিল মন্তু। টুনি দোরগোড়া থেকে বলে, বাহ, বারে। মন্তু মুখ তুলে তাকায় ওর দিকে। বলে, কেন, কি হইছে? টুনি ফিসফিসিয়ে বলে, আজ যাইবা না? মন্তু অবাক হয়, কই যামু? টুনি মুখ কালো করে চুপ হয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, কেন, ভুইলা গেছো বুঝি? মন্তুর হঠাৎ মনে পড়ে যায়। বেড়ার সঙ্গে ছায়ালান মাছ ধরার জালটার দিকে তাকিয়ে আস্তে করে বলে, মাছ ধরতে যাইবা না? সপ্রশ্ন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে টুনি। মন্তু হেসে বলে, যা যামু। কিন্তু পরক্ষণে চিন্তিত হয়ে পড়ে সে, বুড়ো যদি টের পায় তাইলে কিন্তু জানে মাইরা ফালাইব। হঠাৎ ফিক করে হেসে দেয় টুনি। মারে রে, ডরাও নাকি? মন্তু সে কথার জবাব না দিয়ে টুনি বলে, ভাত আইস? না। তুমি খাইছ? হু, তুমি গিয়া খায়া আসো যাও। জলদি কইরা আইসো।
বিছানাটা আবার গুটিয়ে রেখে বেড়ার সঙ্গে জায়ালান জালটা মাটিতে নামিয়ে নেয় মন্ত। ও ঘর থেকে আমের ডাক শোনা যায়, টুনি বিবি কই গেলা, খাইতে আহি বলে সেখানে থেকে চলে যায় টুনি।